তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বাস্তব সংখ্যার দ্বিতীয় ক্লাস শুরু করব। বাস্তব সংখ্যা ক্লাসটা আমরা অলরেডি যেটা করেছি তার মূল বিষয়বস্তু হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যে এখানে কিন্তু ভার্সেটাইল। হ্যাঁ, মানে বিভিন্ন ধরনের প্রশ্ন তোমার আসবে অনেকটা তোমার মানসিক দক্ষতার মতো বিষয়টা বাস্তব সংখ্যা থেকে প্রশ্নগুলো এসে থাকে। হ্যাঁ, আমরা গত ক্লাসে আমরা বেশ কিছু বিষয় আলোচনা করেছি, বিভিন্ন প্রতীক, সংখ্যা কি, অঙ্ক কি, হ্যাঁ, সার্থক সংখ্যা কি, তারপর সহায়ক সংখ্যা কি, সর্বোত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা, হ্যাঁ, কত অঙ্কের কত বিভিন্ন রুট বের করার মূলদ কি, অমূলদ কি, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মৌলিক সংখ্যা। এই যে মৌলিক সংখ্যার একটা চার্ট তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা এটা অবশ্যই ভালো করে শিখবে। ঠিক আছে। তারপরে যে এই মোবাইল নাম্বারটা 4422322321, এই যে মোবাইল নাম্বারটা, এটা দিয়ে মনে রাখার চেষ্টা করবে। তারপর বর্গ বের করার নিয়ম তোমাদেরকে বলেছিলাম যে 1 থেকে 25 পর্যন্ত যত বর্গ আছে সব ভালো করে শিখে নিবে। তারপর বর্গমূল বের করার ভাগ প্রক্রিয়া দেখেছি আমরা, উৎপাদকের মাধ্যমে বের করেছি, গুণফল, ভাগের যে সূত্র, হ্যাঁ, ইত্যাদি, ভাগফলের যে সূত্র। তারপর কিছু অঙ্ক আমরা করেছিলাম, তাই না? এই অঙ্কগুলো আমরা পড়েছি। আজকে আমরা নতুন করে এখানে আলোচনা করব। এখানে আমাদের প্রথমে বলে নিই যে এখানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের অঙ্ক পরীক্ষাতে আসবে, আমাদের সেই অঙ্কগুলো কি করতে হবে। তোমার ধরো এখানে তোমাদের যেমন একটা ইয়ে থেকে প্রশ্ন আসছে যে 43 থেকে 43 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 43 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? প্রশ্নটা এরকম, তাই না? আমাদের 43 থেকে 60-এর ভিতরে মৌলিক সংখ্যা কি কি আছে? আমরা যদি প্রথমে ধরি 43, 43 নিজে একটা মৌলিক সংখ্যা, তাই না? তারপর 43, 44, 45, 46, 47, 47 আছে, 48, 49, 50, 51, 52, 53, হ্যাঁ, 54, 55, 56, 57, 58, 59। তো দেখো আমি এভাবে গুনে গুনে যখন বের করব, আমার এই যে 1 2 3 4, মোট 4টা কি মৌলিক সংখ্যা আমরা পেয়েছি। কিন্তু এভাবে যখন আমি বের করতে যাচ্ছি আমার কিন্তু সময় চলে যাচ্ছে। পরীক্ষার হলে তোমার কিন্তু সময় একটা বিশাল ব্যাপার। ওকে। তাই তখন আমি এখানে কি করব? আমার তখন এই 43 থেকে 60, আমাদের এই যে সূত্রটা মনে আছে, এই যে 4422, এই যে আমরা এই যে এখানে আলোচনা করেছিলাম 4422, হ্যাঁ, 322321, এখান থেকে আমরা খুব সহজে কিন্তু বের করে ফেলতে পারি। তাহলে এখানে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, তারপর এটা হচ্ছে 30 থেকে 40। তাহলে আমার এখানে 40 থেকে কি, এখান থেকে আসবে 40, তাহলে 40, 41 হবে না, আমার বলছে 43 থেকে। তাহলে 40 থেকে 63, 40 থেকে 50, 50 থেকে 51, থেকে 60, তাহলে এর ভিতরে আমার আছে টোটাল 5টা। আমি কিভাবে শর্টকাটে বের করবো দেখো, শর্টকাটে কিভাবে বের করতেছি, এই যে দেখো আমি এইভাবে যখন আমার এই যে মোবাইল নাম্বারটা মনে থাকবে, মানে মৌলিক সংখ্যার মোবাইল নাম্বার, মৌলিক সংখ্যার মোবাইল নাম্বার হচ্ছে কি 4422323221, এটা হচ্ছে মৌলিক সংখ্যার মোবাইল নাম্বার। এখানে আমার এই যে 32, এখানে আমার দেখা যাচ্ছে টোটাল কয়টা? 5টা। তো 5টার ভিতরে 41 তো নিজে একটা কি আমার কি মৌলিক সংখ্যা, কিন্তু আমাকে প্রশ্ন বলছে কি, প্রশ্ন বলছে এই যে 43 থেকে, তাই না? প্রশ্ন বলছে আমার 43 থেকে, তাহলে 43 থেকে 60, তাহলে 43 থেকে 60 পর্যন্ত এইভাবে 4টা আমি তখন মোবাইল নাম্বার দিয়ে খুব সহজে কি বের করে ফেলতে পারবো। বোঝা গেল? তো এই জিনিসটা আমাদের তাই মোবাইল নাম্বারটা মনে রাখতে হবে। কিসের মোবাইল নাম্বার? ওই যে আমার ইয়ার মোবাইল নাম্বার, মৌলিক সংখ্যার মোবাইল নাম্বার। এটা এমনিতে মনে থাকে না, তোমাদেরকে একটা পরামর্শ দিই, তোমরা যে কোনো একটা কাগজে লিখে বা স্টিকার নোট ব্যবহার করবা। এই যে স্টিকার নোট তোমাদের পরীক্ষার আশেপাশে বা বিভিন্ন ধরনের যেভাবে স্টিকার নোট আছে বাজারে কিনতে পাওয়া যায়, সেই স্টিকার নোটগুলো কিনে, বিভিন্ন শেপের আছে, সেই স্টিকার নোট কিনে কোথাও সুন্দর করে লিখে লিখে পড়ার টেবিলটা সাজায় রাখবা। তোমার পড়ার টেবিলে বিভিন্ন স্টিকার নোট থাকবে, ম্যাপ থাকবে আশেপাশে। হ্যাঁ, এবং তোমরা পড়ার টেবিলে অবশ্যই একটা টেবিল ল্যাম্প ব্যবহার করবে। ওকে। তো আমরা এখন আরেকটা সংখ্যা আমরা দেখো, আমরা আগেই বলেছি বাস্তব সংখ্যার চ্যাপ্টারে বিভিন্ন ধরনের মানসিক দক্ষতামূলক প্রশ্ন আসে বিভিন্ন। এখানে এখানে কোনো নির্দিষ্ট সূত্র দিয়ে নির্দিষ্ট টাইপের অঙ্ক এখানে আসবে না, বিভিন্ন রকমের অঙ্ক এখানে আসবে।
যেমন এখন আমরা একটা প্রশ্ন করব যে 1 থেকে তোমার 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত কয়টি 9 আছে? 1 থেকে 100 পর্যন্ত 9 কতবার আছে? 1 থেকে 100 পর্যন্ত 9 কতবার আছে? তাহলে এটা আমাদের একটা সিম্পল হিসাব। আমাদের যে সংখ্যাগুলো আছে 1 থেকে 100 পর্যন্ত, ওকে, এখানে এই যে অঙ্কগুলা 1 2 3 4 5 6 7 8 9, এগুলো যখন এভাবে প্রশ্নটা আসবে 1 থেকে 100 পর্যন্ত 9 কতবার আছে, হ্যাঁ, তখন তোমার চোখ বন্ধ করে এটার উত্তর হবে দেখি 20 বার। এইগুলো প্রত্যেকটাই 20 বার করে আছে। 1 থেকে 100 পর্যন্ত, 1 20 বার, 2 20 বার, 3 20 বার, 4 20 বার, 5 6 7 8 9, প্রত্যেকটা 20 বার করে আছে। শুধুমাত্র শূন্যটা, শূন্যটা আছে, শূন্য আছে 21 বার। কেন 21 বার? কারণ ওই যে আমার যখন করতেছি একটা 100-তে এসে শূন্য একটা বেড়ে যাচ্ছে না, এই জন্য 21 বার। বুঝে গেছে? এটা আমার একটু মনে রাখতে হবে। ওকে, তারপর দেখো এখানে এই চ্যাপ্টার থেকে আরেকটা প্রশ্ন এরকম আসছে যে, দেখো একটা প্রশ্ন আসছে এরকম যে নিচের কোন সংখ্যাটি অন্যরকম? হ্যাঁ, নিচের কোন সংখ্যাটি অন্যরকম? ক নাম্বারে বলেছে 43, খ নাম্বার তোমার 23, গ হচ্ছে 19 এবং ঘ হচ্ছে 16। দেখি বলো তো এখানে কোন সংখ্যাটা অন্যরকম? দেখি তোমরা বলো। নিচের কোন সংখ্যাটি অন্যরকম? হ্যাঁ, জুবাইদা খানম, মুনতাকিমুর রহমান, 16। 16 হচ্ছে অন্যরকম। কেন 16 অন্যরকম? কারণ দেখো এই 43, 43, 23, 19, এই তিনটা হচ্ছে মৌলিক সংখ্যা। 16 হচ্ছে কি মৌলিক সংখ্যা নয়, হ্যাঁ, সাধিত সংখ্যা, এই জন্য এটা কি অন্যরকম। তাহলে এভাবে দেখো আমাদের আরো অন্যান্য অনেক ধরনের প্রশ্ন আসে। যেমন ধরো এখন আরেকটা প্রশ্ন আসছে এরকম যে 0.03 ইন্টু 0.006 ইন্টু 0.007 সমান সমান কত? ওকে, খেয়াল করো, 0.3, 0.006, 0.007 এটা সমান কত? এরকম যখন অঙ্ক আসবে তুমি তখন এই দশমিকের গুণ করার সময় মনে রাখবা, তুমি জাস্ট সংখ্যাগুলো গুণ করবে। 3 6 18, 18 7 কত? 18 7-এ 7 8 56, 6 হাত আমার 5, 7 1 7 আর 5-এ 12, তাহলে 126। আমি আগে 126 লিখে ফেলবো। এখন দেখো ভুলটা কোথায় করে সবাই, এই যে দশমিকের হিসাবটা এখানে করে না। তাহলে আমার এখানে 2 ঘর, এখানে 3 ঘর, টোটাল 5 ঘর, এখানে 2, এখানে 3 ঘর, 5 ঘর, আর এখানে 3 ঘর, তাহলে কত হলো? 8 ঘর। তাহলে আমার 8 ঘর, ডান থেকে 8 ঘর পরে দশমিক বসবে। তাহলে আমার ডান থেকে 1 2 3, তিনটা আছে, তাহলে আমাকে বাকি ঘরগুলোর জন্য আমাকে কি করতে হবে? শূন্য দিতে হবে, শূন্য দিতে হবে। তাহলে আমি আরো কয়টা শূন্য দিব? 5টা। 1 2 3 4 5, তারপর আমি দশমিক দিব। এটাই হবে অ্যান্সার। বুঝা গেছে? 0.00000126, এটা হচ্ছে অ্যান্সার। যখনই তোমাকে দশমিকের কোনো অঙ্ক দিবে তখনই এভাবে গুণ করে ফেলবে, মানে আমার যে জাস্ট সংখ্যাটা গুণ করবে, এটা 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 গুণ করছি, ঠিক আছে? 3 6 18, 18 সাথে 126, তারপর 126 বসাইছি, তারপর আমি সংখ্যা গুনতেছি যে টোটাল কয় ঘর, দশমিকের পরে টোটাল কয় ঘর আছে। এখানে 2 ঘর, এখানে 3 ঘর, এখানে 3 ঘর, 3 3 6 দিয়ে 8, তাহলে আমার এখানে তিনটাতে 126-এ আছে, আর বাকি থাকে 5টা, এই 5টা আমি এখানে শূন্য দিয়ে বসিয়েছি। বুঝা গেছে? তাহলে এরকম অঙ্ক আশা করি আবার যদি আসে তাহলে তোমরা কি করতে পারবে। ওকে, তারপর বলছে যে দেখো আরেকটা প্রশ্ন আসছে যে তিনটি সংখ্যার
তিনটি সংখ্যার গুণফল 216। দুইটি সংখ্যা 8 এবং 9, মানে দুইটি সংখ্যা হচ্ছে 8 আর 9। হ্যাঁ, 8 ও 9 দুইটি হলে তৃতীয়টি কত? তৃতীয়টি কত? খুব সহজ হিসাব, তোমাকে বলছে তিনটা সংখ্যার গুণফল, দুইটা সংখ্যা আছে 8 এবং 9, তাহলে 8 গুণ 9। ওকে, মনে করো ওই তৃতীয় সংখ্যাটা হচ্ছে এক্স। এক্স, হ্যাঁ, সমান সমান 216 দিলাম, বা 8 নং 72 এক্স সমান সমান 216। ওকে, তাহলে আমি এখন যদি এটা ইয়ে করি, গুণ করি, ভাগ করি, তাহলে সুতরাং এক সমান সমান 216/72, কাটাকাটি করলে হবে 3, সমান সমান 3। তাহলে আমার এই যে সংখ্যাটা সমান কত? 3। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে যে কি 3। তাহলে আমার তৃতীয় সংখ্যাটি কত? তৃতীয় সংখ্যাটি 3। জাস্ট এভাবে আমাদের বিভিন্ন ধরনের কি বাস্তব সংখ্যা রিলেটেড অঙ্ক দেয়া হয়। আহ, তারপরে আমাদের আজকে আমরা মূলত বিভিন্ন টাইপের কি কি টাইপের প্রশ্ন আসতে পারে এই বাস্তব সংখ্যা চ্যাপ্টার থেকে সেগুলো আমরা একটু আলোচনা করতেছি। এগুলো কিন্তু তোমরা খুব সিম্পল অঙ্ক, কিন্তু পরীক্ষার হলে মাথা খারাপ হয়ে যায়। তাই এগুলো আগে থেকে একটু প্র্যাকটিস করলে, হ্যাঁ, আমরা অনেক সময় কি খুব সহজে অঙ্কগুলো করে দিয়ে আসতে পারি। এখন বলছে একটা অঙ্ক, কোন সংখ্যার, এটা প্রাথমিক শিক্ষক নিয়োগে আসছিল, কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে 5-এর বর্গ হবে? খেয়াল করো প্রশ্নটা কি, কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে, হ্যাঁ, কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে, কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে 5-এর বর্গ হবে? 5-এর বর্গ হবে। এখন আমাদের আমরা তাহলে 5-এর বর্গ সমান সমান কত? 25, তাই না? 5-এর বর্গ 25। তাহলে এইটার কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে 5-এর বর্গ হবে? তাহলে এইটার সাথে আমাদের আর বাকি কি যোগ করতে হবে? তাহলে এটার বর্গমূল কত? সুতরাং বর্গমূল যদি করি আমরা, 5 স্কোয়ার সমান সমান কত আসে? সমান সমান 5, তাই না? 5 স্কোয়ার এটা কত আসে? 5 আসে। তাহলে আমার এখানে বলছে কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে, তাহলে এই সংখ্যাটার 5-এর বর্গ হবে। 5-এর বর্গ সমান 25। তাহলে আমার এই যে 25, তো এইটার সাথে যখন আমার 5-এর সাথে যখন আমি 20 যোগ করতেছি, তাহলে আমার 25 হচ্ছে না? অ্যান্সারটা এরকমই। তাহলে সংখ্যাটা এভাবে আমাদের, মানে কিছু এখানে কিন্তু নির্দিষ্ট কোনো সূত্র দিয়ে তুমি একই টাইপের অনেকগুলো অঙ্ক করবে এমন না, এটা তোমার আহ, গণিতের দক্ষতা দিয়ে তোমাকে কি সমাধান করতে হবে। ওকে, যেমন আমরা এখন আরেকটা নিয়ম অঙ্ক করব, যে এই যে দেখো, এটা বীজগণিতের অঙ্ক, এটা এতে আসছে পরিবার পরিকল্পনাতে প্রশ্নটা আসছে এরকম খুব সিম্পল একটা অঙ্ক, 2a × a × a সমান সমান কত? এটা কি হবে? যে তাহলে আমাদের এই যে এ, এটা হচ্ছে বেস, তাই না? বেস গুলো গুণ করলে তাদের উপরে যে পাওয়ার থাকে সেই পাওয়ারটা কি হয়? যোগ হয়। তাহলে আমার 2 যেমন আছে তেমনই থাকবে, পাওয়ার গুলা কি হচ্ছে? যোগ হবে, সমান সমান 2a³ ওকে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে এটা, 2a³। আচ্ছা, আমরা আরেকটা খুব কমন একটা প্রশ্ন প্রায় সময় পরীক্ষাতে আসে, তিনটি ক্রমিক সংখ্যা, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 30। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 30, বড়টি ও ছোটটির অন্তর, অন্তর মানে কি? অন্তর মানে বিয়োগফল আর কি। অন্তর, ছোটটির ও বড়টির অন্তর 2 হলে, 2 হলে, হ্যাঁ, ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি কত? খেয়াল করো, আমাদের প্রথমে বলছে যে কি
তিনটা ক্রমিক সংখ্যা। তাহলে আমরা ধরি প্রথম সংখ্যাটা যদি এক্স হয়, ক্রমিক সংখ্যা কিরকম মনে করো, তুমি 5, 6, 7, এটা হচ্ছে একটা ক্রমিক সংখ্যা এরকম, অথবা 10, 11, 12, ওকে, অথবা ধরো 40, 41, 42, এগুলো হচ্ছে এরকম তিনটা ক্রমিক সংখ্যা, এরকমই হয় ক্রমিক। দেখো তো, 5 থেকে 6-এর পার্থক্য কত? 1। 6 থেকে 7-এর পার্থক্য কত? 1। 10 থেকে 11-এর পার্থক্য কত? 1। 11 থেকে 12-এর পার্থক্য 1। এভাবে ক্রমিক সংখ্যা মানে হচ্ছে প্রথম সংখ্যাটা সবচেয়ে ছোট হয়, তার সাথে, মনে করি এটা যদি আমি এক্স ধরি, তার সাথে 1 যোগ করলে হবে এর পরের সংখ্যাটা, ওকে। আবার আরেকটা যদি 1 যোগ করি তাহলে হবে এর পরের সংখ্যা, তৃতীয় সংখ্যাটা। তো আমার বলছে তিনটা ক্রমিক সংখ্যার যোগফল 30। তাহলে প্রশ্ন মতে আমার প্রথম সংখ্যাটা যদি ধরি এক্স, আমার দ্বিতীয় সংখ্যাটা হবে কত? x+1। তৃতীয় সংখ্যাটা কত হবে? x+2। তৃতীয় সংখ্যাটা এটা হবে না? সমান সমান কত? আমার 30 ধরলাম। তাহলে আমরা এখানে এখন ব্র্যাকেট উঠে ফেলি। 3x+3 সমান সমান 30, বা 3x সমান সমান 30/3 সমান সমান 27। সুতরাং x সমান সমান 9। তাহলে আমার এখন বলছে যে ছোট সংখ্যাটি কত। এই যে আমি প্রথম সংখ্যাটা কত ধরছিলাম? এক্স। তাহলে আমার প্রথম সংখ্যাটা বা সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে কি? আমার প্রথমে বলছে, কোশ্চেন মাথা ঘুরে দিছে কোথায়? এখানে বলছে ক্রমিক সংখ্যা, এখানে বলছে ছোট সংখ্যা। ঠিক আছে? তাহলে আমার এই যে ছোট সংখ্যা কোনটা হবে? একদম ক্রমিক, তিনটা ক্রমিকের প্রথমটা। যেমন মনে করে এই তিনটার ভিতরে এটা ফার্স্ট, এটার ভিতরে এটা, এটার ভিতরে এটা। এভাবে আমার যখন ক্রমিক সংখ্যা ইয়েতে দিবে, তখন সংখ্যাটা তোমরা প্রথমেই মনে মনে এরকম একটা ছক তৈরি করে ফেলবা। হ্যাঁ, যোগফল বা তিনটা সংখ্যা এরকম করে হবে। হ্যাঁ, তারপর বাকিটা তোমরা তোমার বুদ্ধি খাটিয়ে কি বের করে ফেলতে পারবে। ওকে। আচ্ছা, এখন আসো আমরা আরেকটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক করব। সেটা হচ্ছে যে আমি তোমাদের একটা প্রশ্ন আগে শিখাইছিলাম। হ্যাঁ, কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে ভাগ করে তাহলে এটা কি হবে? তাহলে বলো তো, x/0 সমান সমান কত হবে? x/0 সমান কত হবে? দাও অ্যান্সার দাও, অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও। x/0 সমান কত? অনির্ণেয় না, অসীম। সবসময় এটা ইনফিনিট অথবা কি অসীম হবে। অ্যান্সার হবে কি? অসীম। অসীম অথবা ইনফিনিট বা অনির্ণেয়। অনির্ণেয় এটা ঠিক আছে, এটা অনেক ক্ষেত্রে খাটে, আবার এরকম একটা চিহ্ন দিতে পারে। ঠিক আছে? যে কোনো সংখ্যাকে আমি যদি শূন্য দিয়ে ভাগ করি, যে কোনো সংখ্যাকে আমার শূন্য দিয়ে ভাগ করলে সেটা অসীম হয়ে যাবে। কিন্তু শূন্যকে যদি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে সেটার অ্যান্সার কি হবে? 0 হবে। মনে করো আমার যদি এখন অ্যান্সার এটা বলতো যে 0/x সমান সমান কত, তখন এটার অ্যান্সার হইতো 0। কিন্তু কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে তখন সেটার অ্যান্সার হয়ে যাবে অসীম। বুঝে গেছে? হুম, অসংজ্ঞায়িত বা অসীম। 0 0, হ্যাঁ, 0 হবে 0/x এর জন্য। মানে আমার উপরের লব যদি এই এটা যদি হর যদি 0 হয়, হ্যাঁ, তখন হবে 0। কিন্তু আমার হর যদি কোনো সংখ্যা হয়, লব যদি কি 0 হয়, ওকে, লব যখন 0 হবে তখন সেটা কি হয়ে যাবে? অসীম। এর আগে যত ইয়ে হোক, আমি মনে করি এখানে বললাম 10 কোটি, 10 কোটি দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। হ্যাঁ, 10 কোটির আমি কি করলাম? শূন্য দিয়ে ভাগ দিলাম। এটার অ্যান্সার হবে অসীম। বুঝে গেছে? কিন্তু কোনো সংখ্যাকে যদি আমি, শূন্যকে যদি আমি মনে করো 10 কোটি দিয়ে ভাগ দিছি বা আরো বেশি দিয়ে ভাগ দিছি, তাহলে এটা শূন্য হবে। যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে যেমন শূন্য হয়, যে কোনো শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলেও সেটা শূন্য হবে। কিন্তু
কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে ভাগ করা হয় তখন সেটা কি হয়ে যাবে? অসীম, অনির্ণেয়, হ্যাঁ, অনির্ধারিত, বা এরকম করে অন্য একটা যে কোনো কথা এখানে কি হবে, বলা হবে। ওকে। ওকে, তারপর আরেকটা অঙ্ক দেখো, মজার একটা অঙ্ক দিছে, বলছে যে কি, একদম খুব ইজি অঙ্ক, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। 3/5 7/9 সমান সমান কত? এই অঙ্কগুলো তোমরা 5 6 প্রচুর করছো। মানে চাকরির পরীক্ষার প্রশ্ন কিন্তু 8 পর্যন্ত বলা যায়, মোটামুটি 80% কোশ্চেন আসে 8 পর্যন্ত। 90% বা 100% মানে তুমি যদি এসএসসি ইয়া করতে পারো সেটা হলো একদম টপ ক্লাস। কিন্তু অ্যাভারেজ, অন অ্যাভারেজে 8-এর স্টুডেন্ট তুমি যদি একদম ফুল কনফিডেন্টের সাথে ক্লাস 8-এর একটা স্টুডেন্টকে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান তিনোটা পড়াতে পারো, তাহলে ধরে নিবা তোমার সরকারি চাকরি পাওয়া শুধু একটা সময়ের ব্যাপার মাত্র। ওকে, মানে তোমার এই বেসিক গুলো স্ট্রং করতে পারলেই তোমার কি চাকরি হয়ে যাবে। এখন হুম, ওকে, তাহলে আমরা এখন দেখি এখানে কাটাকাটি করলে কিভাবে অঙ্কটা হয়। আমরা যদি দেখি, এই যে 3 দিয়ে এই 9-কে ভাগ করলে হয় 3। হ্যাঁ, আর তো কাটাকাটি করা যায় না, উপরে থাকে 7, আর 3 × 5 = 15, 15/7। অ্যান্সার হচ্ছে এটাই, 15/7। এখন আসো, প্রশ্ন যদি 15/7 বলে তোমার এতটুকু লিখলা, কিন্তু তোমার যদি অপশন দেয় কোনো দশমিক দিয়ে, তখন তুমি কি করবা? উপরে এটা তো কি প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশকে দশমিকে রূপান্তর করতে গেলে কি করতে হবে? এই 7 তো, 7-কে তোমার 15 দিয়ে ভাগ করতে হবে। এখন 15 দিয়ে 7-কে তো ভাগ করা যাবে না, তাহলে আমার দশমিক দিয়ে এখানে বড় করতে হবে, একে একটা শূন্য দিলাম। এরপর আমার ভাগ করতে হবে, 5 × 15 = 75 হবে না, 4 × 15 = 60, তাহলে 10 নামলো, তাই না? আর 10-এর ভিতর তো তাই না, এখানে দশমিক আছে, অটোমেটিক এখানে একটা শূন্য নামবে। 5 × 15 = 75, 6 × 15 = 90, 7 × 15 = 105, তাহলে আমার 6 হবে, 6 × 15 = 90, আবার 10, আবার এটা এভাবে চলতে থাকবে, আবার 6 × 15 = 90, এভাবে হতে থাকবে। তো আমার যেহেতু এইভাবে একটা জিনিস বারবার আসতেই থাকবে, তখন আমার এখানে কি দিব? এই 6 জিনিসটা যেহেতু বারবার আসতে থাকে, তখন আমি এটার উপরে আমার কি, এগুলো পরেরগুলো না লিখে আমি এটার উপরে একটা পৌনঃপুনিক দিয়ে দিব। এই পৌনঃপুনিক মানে কি, এরপরে এভাবে ভাগ, এই 7-কে 15 দিয়ে ভাগ দিলে 0.46666666 আসতেই থাকবে, এটা আর শেষ হবে না। যখন একই জিনিস বারবার রিপিট হতে থাকবে, তাহলে এটা হবে কি, এখানে আমার একটা পৌনঃপুনিক দিয়ে দিব, এবং এটা একটা এর একটা মূলদ সংখ্যা হবে। যেটাতে আসবে না সেটা হবে অমূলদ সংখ্যা। ওকে। আচ্ছা, এখন তোমাদের একটা প্রশ্ন দেই। এরকম একটা প্রশ্ন একটু আগে করে আসছি। 0.3 ইন্টু 0.03 ইন্টু 0.003 সমান সমান কত? অ্যান্সার দাও। হুম, হ্যাঁ, 0.4 শূন্য 2 7 হবে। 4 শূন্য 2 7 হবে, কেন 2 7 এরকম হবে? আমরা 3 তিরিক্ষা 9, 3 9 27 বসায় ফেললাম, তাই না? এখন এখানে আছে 3 ঘর, এখানে 2 ঘর, 5 ঘর, এখানে হচ্ছে 6 ঘর, 6 ঘর টোটাল। 2 ঘর এখানে, 27-এ এখানে 2 ঘর আছে, তাহলে আমার আরো 4টা শূন্য দিয়ে তারপরে আমার কি দশমিক বসাতে হবে। বুঝে গেছে? এটাই তখন আমার অ্যান্সার হবে। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আসলে এই টাইপ অঙ্কগুলোই কি বারবার আসে। ওকে, তারপরে আমাদের হুম, এই অঙ্কটা একটা অনেকবার পরীক্ষাতে আসছে, এটা তোমরা একটু দেখো। অঙ্কটা অনেকে ভুল করে, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 0 1 2 এবং 3 দ্বারা, 0 1 2 এবং 3 দ্বারা গঠিত
শূন্য, এক, দুই, তিন দ্বারা গঠিত। এখানে চার অঙ্কের, চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? সংখ্যার বিয়োগফল কত? এখানে আমাদের অনেকে করে কি ভুলটা, শূন্য, এক, দুই, তিন, এইটা দ্বারা বৃহত্তম সংখ্যা কত আসবে? আমার বৃহত্তম সংখ্যা আসবে আমরা 3, 2, 1, 0। ওকে। কিন্তু ক্ষুদ্রতম অঙ্কটা করতে গিয়ে আমরা করি কি, অনেকে শূন্য প্রথমে দিয়ে দিই, তারপরে 1, 2, 3 এভাবে দিই। এটা ভুল, এটা হবে না। যেহেতু আমার শূন্যটা প্রথমে, যে কোনো সংখ্যার আগে শূন্য থাকলে মানে আমরা এটা এখানে ধরবো কত, 123, তাই না? 123 কিন্তু ইয়ে না, আমাকে বলছে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমার চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তো এটা পাইছি। কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা করতে গেলে আমার প্রথমে করতে হবে কি, যেহেতু শূন্য আগে দিলে আমার এটা চার অঙ্ক থাকতেছে না, তিন অঙ্ক হয়ে যাচ্ছে, তখন আমার শূন্যর পরে কোনটা আছে, এক, এই একটা আগে দিব। তাহলে 1, 0, 2, 3, এটা হবে আমার চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এই অঙ্কগুলো দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে এটা। এখন এটা থেকে এটা বিয়োগ করব, ঠিক আছে? আমরা এখন এটা বিয়োগ করলে 10 থেকে 3 গেলে 7, হাতে আমার 3, 11 থেকে 3 গেলে 8, হাতে আমার 1, 1, 3, 2, 2187। তোমরা মনে হয় অনেকে করে ফেলছো অঙ্কটা। 2187, সরি, 2187 নাকি 1187, দেখো তো। 3 থেকে 7, 3, 11 থেকে 3 গেলে 8, 1, 2 থেকে 1 গেলে 1, 3 থেকে 1 গেলে 2, না, উত্তর তো ঠিক আছে, জোবাইদারটা ভুল হয়েছে। জোবাইদা কত দিয়েছে আনসার? 1187। দেখো সহজ অঙ্ক কিন্তু পরীক্ষা হলে গিয়ে এভাবে ভুল করে দিয়ে এসো। এক কেমনে হয় একটু করো তো আবার, নিজের ভুলটা দেখো। এগুলো একটা বিষয় আমাদের অনেক সময়, এটা আমার কথা না, আমাদের আমি যে স্যারের কাছে বিসিএস এর জন্য পড়তাম, হ্যাঁ, স্যারে আগে এখন সুইজারল্যান্ডে আছে, উনি আমাকে কথাটা শিখাইছে। হ্যাঁ, আহ, যে 2187, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় অনেক সহজ অঙ্ক পাইলে না কনফিডেন্সের চোটে ভুল করে দিয়ে আসি। হ্যাঁ, তো উনি এরকম পরীক্ষার হলে ওনার পরীক্ষার অঙ্ক করা শেষ। ওকে, অঙ্ক করা শেষ, তো হঠাৎ করে তার যে পাশে তার বন্ধু ছিল, হ্যাঁ, তার পাশে তার বন্ধুরে জিজ্ঞাসা করছে যে এটার উত্তর কত। তো বলতেছে যে এটার উত্তর তো এত। তো স্যারে দেখে যে কিরে, যে ভুল হয়েছে কেন, পরে উনি চেক করে দেখলো যে কি, ওনার দুইটা অঙ্ক ভুল হয়েছে। দুইটা অঙ্ক ভুল হওয়া মানে বুঝো 10 নাম্বার। হ্যাঁ, 10 নাম্বার তার হাত থেকে চলে যেত। 10 নাম্বার মানে হাত থেকে চলে যাওয়া মানে কোনো ক্যাডারই পাইতো না, সে চাকরি পাইতো না। ওকে, সে তখন সাথে সাথে আবার দেখলো যে এই যে ইয়ে করে, তার তো কনফিডেন্স লেভেল সেই, অঙ্ক তার কোনো ভুল হবে না, এই সে তার দ্রুত করে ইয়ে করে ফেলছে। আমার দ্রুত অঙ্ক করতে হবে ঠিক আছে, কিন্তু পাশাপাশি এটাও দেখতে হবে যে দ্রুত করতে গিয়ে যেন আমার ভুল না হয়ে যায়। ওকে, তোমাদেরকে একটা পরামর্শ আমি বারবার বলছি, তোমরা এখন থেকে যারা চাকরি, একটা ভালো চাকরি না পাওয়া পর্যন্ত অঙ্ক করবা, ক্যালকুলেটরে কোনো অঙ্ক করবা না। একদম করা গুনে 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 অঙ্ক করবা। এই হাতের করা গুনে অঙ্ক করা, এটা একটা ব্যাপার আছে, এটা একটা সাইন্টিফিক ব্যাপার আছে, এটা আমাদের ব্রেইনের একটা ব্যায়াম হয়। হয়, ব্রেনটা স্ট্রং ইয়া হয়, মেন্টাল ব্রেইনের কিন্তু এমন একটা জিনিস যে তোমার ব্রেন যত খাটাবে এটা তত বেশি স্ট্রং হয়। আমাদের শরীর কিন্তু আমরা যত খাটাই তত বেশি সে কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাই না? আমি সেই সকালে কলেজে গেছি, কলেজে পরীক্ষা ডিউটি দিছি, অফিসে মিটিং ছিল, অফিসিয়াল মিটিং ছিল, আর অফিসে অন্যান্য কাজ ছিল, এগুলো ইয়ে করলাম। হ্যাঁ, তো এইগুলো করে এসে বাসায় এসে আমার শরীর তো টায়ার্ড, কিন্তু আমার ব্রেনকে কিন্তু আমার টায়ার্ড না, ব্রেন আমি যত বেশি মাথা খাটাবো তত বেশি সে কি করবে, তার ইয়া হবে। এমনকি ব্রেনের রেস্টও হয় ব্রেন খাটানোর মাধ্যমে। ব্রেনের রেস্ট কিরকম, আমি আমার ব্রেনকে কিভাবে রেস্ট দিই, ঘুম একটা তো রেস্ট আছে, তাই না? কিন্তু আমি ব্রেনের রেস্ট দিই, আমি বই পড়ি, ঠিক আছে, অথবা মনে করো একা একা, আহ, একদম কোনো মোবাইল ছাড়া, কোনো ইয়া ছাড়া একা একা কিছুক্ষণ খোলামেলা জায়গায় ছাদে গিয়ে বসে থাকি। ওকে, একদম উইদাউট এনি ডিভাইস, এরকম কিছু সময় কাটাই, গাছের সাথে সময় কাটাই। হ্যাঁ, হাঁটি, একা একা হাঁটি।
ওকে, এই জিনিসগুলো আমাদের কিন্তু ফোকাস বৃদ্ধিতে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে। তোমরা এগুলো ট্রাই করতে পারো, এবং তোমরা অবশ্যই এখন থেকে চাকরি না পাওয়া পর্যন্ত এই জিনিসটা কন্টিনিউ করবে যে মুখে মুখে হাতের করা গুণে মুখে মুখে কোনো ক্যালকুলেটরের সাহায্য ছাড়াই অঙ্কগুলো করবা। এটাতে তোমার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হবে, তোমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বাড়বে, তুমি সিদ্ধান্ত চট করে অনেক কিছু অ্যানালাইসিস করে ফেলতে পারবা। এটা তোমাদের শুধু পরীক্ষাতে ভালো মার্কস এনে দিবে তা না, আরো অনেক দ্রুত অনেক কিছু ক্রিটিক্যাল থিঙ্কিং এর বিষয়টাও কি তোমার ভিতরে চলে আসবে। বুঝে গেছে? তো যাই হোক, আমরা এই অঙ্কটা আহ, বুঝতে পারছি আশা করি। আমাদের এখন থেকে এরকম করে অঙ্ক দিলে আমরা আহ, এই অঙ্কটা কি ওভাবে যাতে ভুল না হয় সেভাবে করব। ঠিক আছে? এটা একটা অঙ্ক অনেকবার পরীক্ষাতে। হ্যাঁ, কেউ কিছু স্যার বলবো? বলো প্রীতম। স্যার এই এই মানে দ্বিতীয় লাইনে মানে 1 0 2 3 যেটা লিখছেন ওটা একটু স্যার বুঝিয়ে দেন তো, মানে ওটা কিভাবে লিখছেন ওটা একটু করে বুঝিয়ে দেন তো স্যার। এটা আমাকে বলছে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা। আমি যদি শূন্য আগে দিই, আমার এই যে এই সংখ্যাগুলো যদি 0 1 2 3 এই ডিজিট গুলো ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে, তাহলে আমার বৃহত্তম সংখ্যা তৈরি করতে গেলে সবচেয়ে বড় এটা 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0 আসে। কিন্তু আমি যখন ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে যাব, তখন আমি যদি শূন্যটা সবার আগে দিই, তারপর 1 2 3 এভাবে যদি লিখি, এখন যে কোনো একটা সংখ্যার আগে যদি শূন্য বসে তখন কিন্তু সেটার কোনো কি নাই, ভ্যালু নাই। তখন এটা কি হয়ে যাচ্ছে, 3 অঙ্কের ডিজিট হয়ে যাচ্ছে না, সরি 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে না। আমাকে তো বলছে 4 অঙ্কের, তাই না? তাই এখন আমার 4 অঙ্কের করতে গেলে তখন কি হবে, কি এই শূন্যর পরে যেটা বড় আছে সেটাকে সবার আগে দিয়ে তারপরে শূন্যটা বসাই দিতে হবে। তাহলে আমার 4 অঙ্কের সর্ব বা ক্ষুদ্রতম সংখ্যা হবে 0 1 0 2 3। এই কারণে আমার শূন্য সামনে বসায় 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা করা সম্ভব না। আমরা যে কোনো সংখ্যা মনে করে একের পিছনে তুমি একটা শূন্য দিলা, আরেকটা দিলা, এটা কিন্তু ভ্যালু বাড়তেছে, তাই না? কিন্তু আমি একের আগে যদি শূন্য দেই, একটা শূন্য দিলেও সেটা এক, দুইটা শূন্য দিলেও সেটা এক, তিনটা শূন্য দিলেও সেটা এক। কিন্তু একের পরে যদি আমি শূন্য দেই, একটা শূন্য দিলে 10, দুইটা দিলে 1000, তিনটা দিলে দুইটা দিলে 100, তিনটা দিলে 1000, চারটা দিলে 10,000। এগুলোর কিন্তু সামনে সংখ্যা থাকলে কোনো কি নাই, ভ্যালু নাই, কিন্তু পরে সংখ্যা থাকলে ভ্যালু আছে। এই জন্য আমাকে এই শূন্যটা সবার আগে 4 অঙ্কের যখন বলছে তখন এটা সবার আগে দিলে এটা তখন আর 4 অঙ্কের সংখ্যা হচ্ছে না, তখন সেটা হয়ে যাচ্ছে 3 অঙ্কের সংখ্যা। বুঝা গেল? এই একটা জিনিস তোমরা না বুঝলে প্রশ্ন করবা, ওকে? কারণ হচ্ছে যে শোনো, এরকম অনেক সিম্পল সিম্পল জিনিস আমরা না জেনে পরীক্ষার হলে অঙ্ক ছেড়ে দিয়ে আসি। দেখো এই অঙ্কগুলো আমি আবারও বলতেছি, এগুলো কোনো স্পেশাল কোনো অঙ্ক না ভাই। এগুলো সব 5 6 8 পর্যন্ত তোমরা করে আসছো, এসএসসি তে তোমরা করে আসছো। হ্যাঁ, এই অঙ্কগুলো ঘুরে ফিরে বারবার পরীক্ষাতে আসে, একটু জাস্ট কথাবার্তাগুলো একটু চেঞ্জ করে দেয়, একটু ট্রিকি কোয়েশ্চেন করে। বুঝা গেছে? এবং এইগুলোই তোমার পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখলে সহজে অ্যান্সার করে দেয়া আসা যায়। এখন 8 এর 9 এর পরীক্ষার সাথে তোমার এখানে পরীক্ষার পার্থক্যটা কি? তোমাকে এই অঙ্কটা পরীক্ষার হলে করতে হবে 30 সেকেন্ডে, ঠিক আছে? 30 সেকেন্ডে। কিন্তু এমনি যখন একটা 6 7 8 এর বা 8 এর একটা স্টুডেন্টকে আমি এই অঙ্কটা করতে দিব, তার জন্য সময় বরাদ্দ 10 মিনিট এই অঙ্ক করার জন্য। কারণ তোমার ব্রেন আর একটা 8 এর বাচ্চার ব্রেন এক না। তুমি একটা জিনিস চট করে যেটা বুঝবে, একটা 8 এর বাচ্চা সেটা বুঝবে না। বুঝা গেছে? পার্থক্যটা এখানে, এই যে সেকেন্ডের ভিতরে অঙ্কটা করতে হবে, এইটাতেই অনেকে কি ভুলটা করে ফেলে। আচ্ছা, আমার ইয়েটা সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছে, আমার লাইনটা এখনই কেটে যাবে, তোমরা আরেকবার জয়েন করো, একই লিঙ্কে এসে আবার জয়েন করো।